ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আজ আমাদের টপিক পরমাণু গঠনের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা ডিসকাস করার আগে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই যে কেন এই কোয়ান্টাম নাম্বার আসার দরকার হলো, কেন এর তাৎপর্যটাই বা কী। যখন ধরো তোমার কোনো পরিচয় জানতে বলা হয় বা জানতে বলে, তখন তুমি কি করো? তুমি তোমার অ্যাড্রেসটা বলো, তোমার নাম বলো, ইত্যাদি ইত্যাদি বলো। যেমন ধরো তোমার যদি অ্যাড্রেসের কথা বলো, সামগ্রিকভাবে তুমি যদি ভাবো তুমি কোথায় থাকো, সামগ্রিকভাবে তুমি পৃথিবী গ্রহে থাকো, এবং পৃথিবী গ্রহ কতগুলো কিনা মহাদেশে বিভক্ত। সেই মহাদেশের আবার এশিয়া মহাদেশে থাকো, এশিয়া মহাদেশ আবার কতগুলো দেশে বিভক্ত। সেই দেশের মধ্যে তুমি ভারতবর্ষে থাকো, এবং ভারতবর্ষের মধ্যে অনেকগুলো অঙ্গরাজ্য রয়েছে, তার মধ্যে তুমি পশ্চিমবঙ্গে থাকো, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে তুমি থাকো কিনা কলকাতা জেলা, যদি আমরা আরও স্পেসিফিক্যালি বলতে চাই। তেমনইভাবে পরমাণুতেও যে বিভিন্ন ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলোর পরিচয় যদি আমরা সঠিকভাবে পেতে চাই, তার জন্য কতগুলো আমাদের একটা নির্দিষ্ট সংখ্যার দরকার হয়। সেই নির্দিষ্ট সংখ্যাকেই কিন্তু আমরা বলবো কিন্তু কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। এবার আমাদের এরকম ইলেকট্রনের পরিচয় সঠিকভাবে জানার জন্য 4টা কোয়ান্টাম নাম্বার আছে। একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দ্বিতীয়ত আছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, থার্ড রয়েছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ফোর্থলি রয়েছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এই 4টে কোয়ান্টাম সংখ্যা দিয়ে কিন্তু আমরা একটা ইলেকট্রনের, একটা নির্দিষ্ট ইলেকট্রনের কিন্তু সঠিক পরিচয় বর্ণনা করতে পারি। আমরা পড়ব মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটাকে আমরা স্মল এন দ্বারা ডিনোট করতে পারি। এখন আমরা জানি বোরের তত্ত্ব অনুযায়ী কি হয় না, পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথে কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে, এবং যখন ইলেকট্রনগুলো এই নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, তখন কিন্তু ইলেকট্রনগুলোর কিন্তু শক্তি কিন্তু নির্দিষ্ট থাকে। এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এগুলোকে আমরা বলি কিনা, এক একটাকে বলি মুখ্য শক্তি স্তর, বা আমরা বলতে পারি একে মুখ্য কোয়ান্টাম স্তর। এবার নিউক্লিয়াস থেকে যত দূরত্ব, এটা হচ্ছে নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়ছে, মুখ্য শক্তি স্তরগুলোকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? কে, এল, এম, এন। এটা হচ্ছে কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ, এটা এন কক্ষ। এইভাবে আমরা পরপর শক্তি স্তরগুলোকে কিন্তু আমরা ডিনোট করতে পারি। এবং একে যদি আমরা সংখ্যা দ্বারা বলি, যেমন কে, এল, এম, এন, এই মুখ্য শক্তি স্তরকে যদি আমরা কোনো একটা সংখ্যা দ্বারা নির্দিষ্ট করতে চাই, তাহলে এন এর ভ্যালু হবে 1, 2, 3, 4 অ্যান্ড সো অন। তাহলে এই সংখ্যাগুলো যে আমরা চিহ্নিত করলাম, তাকেই কিন্তু আমরা বলবো কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবার এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা কি সিগনিফাই করছে না, এখানে সিগনিফাই করছে, দেখো ভালো করে, যত কিন্তু এন এর পরিমাণ বাড়ছে, এন 1, 2, 3, 4 এর দিকে যাচ্ছে, ততই কিন্তু নিউক্লিয়াস থেকে কিন্তু ইলেকট্রনের কিন্তু ডিস্টেন্স বা দূরত্বটা কিন্তু এখানে বেড়েই চলেছে। এবং যত দূরত্বে যাবে, তত কিন্তু কি হবে না, এই কক্ষপথগুলো কিন্তু শক্তি কিন্তু বাড়তে থাকবে। তাই আমি যদি একটু শক্তি স্তরে, শক্তি ক্রমবর্ধমান শক্তি অনুসারে দেখাতে চাই, দেখো কে এর থেকে এল শক্তি বেশি, এল এর থেকে এম মুখ্য শক্তি স্তরের বেশি, এম এর থেকে এন মুখ্য শক্তি স্তরে কিন্তু শক্তি আমাদের বেশি হবে। এবং এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এগুলো থেকে আমরা আর কি কি জানতে পারি কিন্তু কোনো একটি নির্দিষ্ট কক্ষতে বা কোনো একটি নির্দিষ্ট সেলে সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারে, সেটা কিন্তু আমরা জানতে পারি। এটা বলা হয় যে কোনো একটি নির্দিষ্ট মুখ্য স্তরে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2n², যেখানে আমরা n জানি 1, 2, 3, 4 এগুলো হতে পারে, সংখ্যা হতে পারে। যেমন ধরো কে কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে? কে কক্ষে দেখো, কে কক্ষের ক্ষেত্রে n = 1, তাহলে 2 × 1² মানে 2টো ইলেকট্রন থাকতে পারে। আবার দেখো এল কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে?
2 ইন্টু 2 স্কোয়ার, কারণ এল কক্ষের ক্ষেত্রে n ইকুয়াল টু 2, 2 দুগুণে 4 দুগুণে 8। আবার দেখো এম কক্ষে কটা থাকতে পারে, এম শেলে 2 ইন্টু 3 স্কোয়ার, 18 ইলেকট্রন। আবার দেখো এইভাবে আমরা বলতে পারি কোনো একটি নির্দিষ্ট কক্ষপথে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে। কিন্তু এইভাবে বলার ক্ষেত্রে আমাদের কতগুলো সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতাগুলো কি কি? সেই সীমাবদ্ধতা হচ্ছে যে সর্ববহিস্থ কক্ষপথে কিন্তু কখনোই যে কোনো পরমাণুতে সর্ববহিস্থ কক্ষপথে কিন্তু কখনোই আমার 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, এবং কোনো একটি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কিন্তু সর্বোচ্চ মান কখনো 32-এর বেশি হতে পারে না। থার্ডলি কি? থার্ডলি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট যে শেষ কক্ষপথ থাকে তার আগের কক্ষপথে কিন্তু 18টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে এগুলো কতগুলো সীমাবদ্ধতা রয়েছে। দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা আমরা পড়বো কিনা, গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা স্মল এল দিয়ে ডিনোট করি। এবার গৌণ কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কি? দেখো তোমরা যে বিজ্ঞানী বোর বলেছিল ইলেকট্রনগুলো কি করে না, কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরে, কিন্তু বিজ্ঞানী সামারফিল্ড পরবর্তীকালে বলল যে ইলেকট্রনগুলো কিন্তু বৃত্তাকার কক্ষপথ ছাড়াও কতগুলো উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু ঘুরতে থাকে, এবং এই উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় কিন্তু ইলেকট্রনগুলোর কিন্তু শক্তির খুব সামান্য পার্থক্য থাকে, এবং প্রায় থাকে না বললেই চলে, খুব সামান্য পার্থক্য থাকে। এবং এই বৃত্তাকার যে কক্ষপথটা সেটা কিন্তু এই উপবৃত্তাকার কক্ষপথেরই একটি নির্দিষ্ট একটা স্পেশাল কন্ডিশন বা বিশেষ একটা অবস্থা বলতে পারি। এবং নিউক্লিয়াস এই যে উপবৃত্তাকার কক্ষপথগুলো রয়েছে তার ঠিক ফোকাসে অবস্থান করবে, এবং বৃত্তাকার কক্ষপথ কিন্তু আমরা বলতে পারি এই যে উপবৃত্তাকার কক্ষপথগুলো একটি বিশেষ অবস্থা যেখানে কিন্তু মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস কিন্তু দুটো পরস্পর সমান। তাহলে কি হবে না, ইলেকট্রনগুলো যে শেলগুলো রয়েছে বা কক্ষপথ রয়েছে প্রত্যেকটা কক্ষপথ কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো উপকক্ষপথ বা সাবসেলে বিভক্ত আমরা বলতে পারি। এবং এই সাবসেলগুলো বা উপকক্ষগুলোর আকৃতি নির্দেশ করার জন্য আমরা একটা নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করব। সেই সংখ্যাটাই কিন্তু এখানে হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা বা স্মল এল বলে আমরা ডিনোট করতে পারি। এবং এই যে এল এর মান ডিপেন্ড করে, এবং এল এর সংখ্যা কটা হবে সেটা ডিপেন্ড করে কিন্তু এন এর উপর। যে কটা এন হবে এলও কিন্তু তাই হবে। যেখানে এন ইকুয়াল টু 1 সেখানে কিন্তু এল এর আমরা পাবো কটা পাবো, একটাই এল পাবো, মানে একটাই আমরা উপকক্ষ পাবো। এবং এই এল এর মান কিন্তু কি হয় না, জিরো থেকে আপ টু n-1 পর্যন্ত ভ্যারি করতে পারে। যেমন আমরা বলতে পারি যদি n এর মান 2 হয় তাহলে আমরা এল এর কী ভ্যালু পেতে পারবো, এল এর আমরা পেতে পারবো 0 পাবো, তারপর 1 পাবো, এই দুটো ভ্যালু পেতে পারি আমি এল এর। তাহলে আমরা বলতে পারি যে n ইকুয়াল টু 2 মানে হচ্ছে এল যে শেল রয়েছে তার আন্ডারে দুটো উপকক্ষ রয়েছে, তাহলে আমরা দুটো উপকক্ষ পাবো। আবার দেখো n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3 এর জন্য আমরা এল কী ভ্যালু পেতে পারি, আমরা বলেছি এল এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত হবে। তাহলে এল এর ভ্যালু হচ্ছে কিন্তু প্রথমে পাচ্ছি আমরা 0 পাবো, 1 পাবো এবং 2 পাবো। তাহলে আমরা এল এর কিন্তু আমরা তিনটে ভ্যালুই পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি যে কটা এন থাকবে, এন এর মান যত হবে সে কটাই কিন্তু আমরা মোট উপকক্ষের সংখ্যা কিন্তু তাই হবে। কোনো কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি এন হয় ওই কক্ষের অন্তর্গত কিন্তু মোট উপকক্ষের সংখ্যাও আমরা পাচ্ছি এন। আবার দেখো যদি এন ইকুয়াল টু 4 হয়, এন ইকুয়াল টু 4 হলে কী হবে, এল এর মান আমরা পেতে পারি 0, 1, 2, 3। এন ইকুয়াল টু 4 মানে আমরা এখানে কি বলতে পারি, এন ইকুয়াল টু 1 হচ্ছে কে এল এম এন, মানে এটা হচ্ছে এন উপকক্ষ, সরি এন কক্ষ। এন কক্ষের আন্ডারে, এন কক্ষ মানে স্মল এন ইকুয়াল টু 4, এন কক্ষের আন্ডারে কিন্তু 4টে আমি সাবশেল পাবো, 0, 1, 2, 3। এবার এটা যেটা বলার যে আমরা তো 0, 1, 2, 3 সংখ্যাগুলো বললাম, কিন্তু এই সংখ্যাগুলো ছাড়াও আমরা হচ্ছে
এগুলোর জন্য কতগুলো বর্ণালীগত প্রতীক ব্যবহার করি। যেমন এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা বর্ণালীগত প্রতীক ব্যবহার করি এস, এল এর ভ্যালু 1 হলে আমরা ব্যবহার করি পি, এল এর ভ্যালু 2 হলে আমরা প্রতীক হিসেবে ব্যবহার করি ডি, এল এর মান 3 হলে আমরা ব্যবহার করি কিন্তু এস পি ডি এফ, এইগুলো বলতে পারি। তার মানে n = 4 এর আন্ডারে তোমরা দেখো কি কি উপকক্ষ আমরা পাচ্ছি, এস উপকক্ষ পাচ্ছি, পি উপকক্ষ পাচ্ছি, ডি উপকক্ষ পাচ্ছি, এফ উপকক্ষ পাচ্ছি। দেখো এখানে তোমাদের দেখানো হয়েছে 4 হচ্ছে এখানটায় হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর, তার আন্ডারে উপকক্ষ হচ্ছে কিনা হচ্ছে 4s, 4p, 4d, 4f। তাহলে আমরা কিন্তু n কক্ষের জন্য আমরা কিন্তু 4টা উপকক্ষ এখানে পাচ্ছি এবং এই উপকক্ষগুলোতে ইলেকট্রনগুলো ঘুরে বিজ্ঞানী সামারফিল্ডের মতবাদ অনুযায়ী এবং তার ঠিক ফোকাসেই কিন্তু আমাদের নিউক্লিয়াসটা থাকছে। আবার দেখো এখানে যে একটা বৃত্তাকার কক্ষপথ পাচ্ছি কিন্তু সেটা কিন্তু এই যে উপবৃত্তাকার কক্ষপথেরই একটা কিন্তু আমরা একটা স্পেশাল কন্ডিশন, যেখানে কিন্তু দেখো পুরো মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস কিন্তু দুটো সমান হয়ে গেছে, সেটা হচ্ছে n = 4 অর্থাৎ l = 3 কন্ডিশনের জন্য। তাহলে ধরো কোনো একটা পরমাণুতে একটা ইলেকট্রনের অবস্থান বলার জন্য আমরা কিন্তু দুটো কোয়ান্টাম সংখ্যা দ্বারা এখানে কিন্তু সুন্দরভাবে বলতে পারি। যেমন ধরো কে কক্ষের জন্য কি হবে না, কে কক্ষের জন্য আমরা জানি কে কক্ষের জন্য n = হচ্ছে কিন্তু 1, এবার 1 এর আন্ডারে l এর ভ্যালু কি হবে 0, তার মানে s। তাহলে কে কক্ষকে আমরা বলতে পারি কিন্তু কে কক্ষের আন্ডারে কিন্তু উপকক্ষ আছে কিন্তু 1s। আবার দেখো এল কক্ষ মানে n = 2, n = 2, তাহলে এর ভ্যালু হচ্ছে আমরা অলরেডি বলেছি এল এর ভ্যালু হচ্ছে 0 × 1, তাহলে আমরা এখানে পাবো কি 2s এবং 2p, দুটো উপকক্ষ পাচ্ছি। আবার এম কক্ষের জন্য দেখো আমরা পাচ্ছি এম কক্ষের জন্য আমরা অলরেডি বলেছি n = 3, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কী কী উপকক্ষ পাচ্ছি 2s পাচ্ছি, 0 এর জন্য s, 1 এর জন্য 2p এবং এই 2 এর জন্য আমরা পাচ্ছি কি 2d। তাহলে এভাবে আমরা বলতে পারি যে কে কক্ষের আন্ডার মানে আমরা যদি 2s এই প্রতীকটা দ্বারা আমরা কি বলতে পারি, এই প্রতীকটা দ্বারা আমরা এখানে বলতে পারি যে পরমাণুর মধ্যে ইলেকট্রনের যে অবস্থান সেটা হচ্ছে m কক্ষ রয়েছে অর্থাৎ n = 3 রয়েছে, n = 3, এটা 3s হবে, এটা 3p হবে, এটা 3d হবে। অর্থাৎ বলতে পারি যে 3s কক্ষের মধ্যে কিন্তু 3s উপকক্ষ রয়েছে, 3p উপকক্ষ রয়েছে, 3d উপকক্ষ এখানে রয়েছে। s p d f এগুলো কিন্তু এক একটা কিন্তু শক্তি স্তরও বোঝায়, সেজন্য এদেরকে উপশক্তি স্তর বা সাব এনার্জি লেভেলও কিন্তু আমরা বলতে পারবো। এবং এটি নির্দিষ্ট কক্ষের অন্তর্গত উপকক্ষগুলো শক্তিমাত্রার কম হবে s less than p, p less than d, d less than f। অর্থাৎ বলা যেতে পারে সবথেকে ঊর্ধ্ব শক্তিমাত্রা হবে কিন্তু f। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী কি বলছে না, কোনো একটি উপবৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘোরে তাদের যে কৌণিক ভরবেগের মান অর্থাৎ ক্যাপিটাল L = হবে √small l * small l + 1 * h/2π। এখানে আমরা স্মল l কিন্তু জানি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এবং এই ক্যাপিটাল L কি বা আমরা কিন্তু বলি কিন্তু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার আমরা আসবো তৃতীয় কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটাকে আমরা কিন্তু স্মল m বা m সাবস্ক্রিপ্ট l দিয়েও কিন্তু আমরা ডিনোট করতে পারি। এবার আমরা দেখো বোর বলেছিল ইলেকট্রনগুলো কতগুলো বৃত্তাকার কক্ষপথ ঘোরে, সামারফিল্ড বলেছিল যে বৃত্তাকার কক্ষপথ ছাড়াও কিন্তু ইলেকট্রনগুলো কতগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। এবার বিজ্ঞানী জিম্যান বললেন যে কোনো চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে যে বিভিন্ন উপকক্ষগুলো রয়েছে বা সাবশেলগুলো রয়েছে কতগুলো ত্রিমাত্রিক অঞ্চলে কিন্তু বিন্যস্ত হয়ে যায়, এবং এই ত্রিমাত্রিক অঞ্চলগুলোকে কিন্তু আমরা বলে থাকি কিন্তু কক্ষক। এবং এই কক্ষগুলো যে ত্রিমাত্রিক বিন্যাস, এই কক্ষগুলো ত্রিমাত্রিক বিন্যাসকে
বোঝানোর জন্যই কিন্তু আমরা যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি সেটাই কিন্তু হচ্ছে কিন্তু আমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই যে বিভিন্ন কক্ষ আমরা দেখলাম কি না, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে উপকক্ষগুলো কি হচ্ছে না, বিভিন্ন কক্ষকে কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে। তাহলে এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যায় এম এর ভ্যালু কি হবে? এম এর ভ্যালু হচ্ছে ডিপেন্ড করে কিন্তু এল এর ভ্যালুর উপর। স্মল এল মানে হচ্ছে কিন্তু আমরা বুঝি কিনা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এম এর ভ্যালু হবে কিন্তু -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত কিন্তু হবে কিন্তু এম এর ভ্যালু, এবং এম এর মোট সংখ্যা হবে কিন্তু 2L + 1। তাহলে আমরা যে উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন ধরো এস উপকক্ষ, এস যদি আমি সাবশেল বলি বা এস উপকক্ষ বলি, তাহলে এস উপকক্ষের জন্য আমরা কি জানি, স্মল এল এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এম এর ভ্যালু কি হবে? এম এর ভ্যালু হবে কিন্তু 0। তাহলে আমরা দেখতে পাই যে এস উপকক্ষের আন্ডারে কিন্তু আমরা একটা কক্ষপথ পাচ্ছি। কটা কক্ষপথ পাচ্ছি? একটি কক্ষক পাচ্ছি বা একটি অরবিটাল পাচ্ছি। কক্ষকে আমরা আরেকটা বলতে পারি কিন্তু অরবিটাল। পরবর্তীকালে আমরা দেখতে পারবো কক্ষক বলতে আমরা বোঝাই যেখানে হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এটা আমরা পরবর্তীকালে দেখব। আবার দেখো এস উপকক্ষ গেল, যদি আমি ধরো পি উপকক্ষ ধরি, পি উপকক্ষের ক্ষেত্রে কি হয়? পি উপকক্ষের ক্ষেত্রে কিন্তু এল এর মান হচ্ছে 1। তাহলে এম এর ভ্যালু কি হবে? এম এর ভ্যালু আমরা বলছি -L থেকে 0 হয়ে +L পর্যন্ত হয়। তাহলে -1 0 +1। অ্যাকচুয়ালি এগুলো ডিনোট করে পিএক্স, পিওয়াই এবং পিজেড কক্ষক বা অরবিটালকে ডিনোট করে। দেখো আমরা এখানে ছবির আকারে দেখিয়েছি, যেমন এস উপকক্ষকে আমরা দেখেছি ছবির আকারে, এটা একটা গোলাকার শেপ হয়। আবার দেখো পি কক্ষগুলো, 3টে পি কক্ষক আছে, সেগুলো আমরা দেখেছি ডাম্বেল শেপ হয়। আবার ধরো ডি উপকক্ষ, ডি উপকক্ষের এল এর ভ্যালু কি? 2। তাহলে দেখো তাহলে আমি এম এর ভ্যালু কি কি পাচ্ছি? -2 0 +1 -1 +2। তাহলে আমরা কি কি পাচ্ছি? -2 -1 0 +1 +2। তাহলে আমরা 5টা পাচ্ছি, 5টা উপকক্ষ পাচ্ছি। তো মানে আমরা দেখো এখানে বলেছিলাম যে টোটাল আমরা কটা এম পাবো সেটাও কিন্তু ডিপেন্ড করে এল এর উপর, মানে 2L + 1। তাহলে L = 2 মানে দেখো এখানে যদি আমি 2 এর মান বসাই, তাহলে 2 2 4 1 5। তাহলে এল সাবশেলের জন্য বা এল উপকক্ষের জন্য কিন্তু আমরা কিন্তু 5টা উপকক্ষ পাচ্ছি, যেগুলোকে আমরা দেখো ডিনোট করি কি করে, DXY, DXZ, DYZ, DXSY², DZ², এরকম 5টা কিন্তু আমরা ডি অরবিটাল পাই। কার আন্ডারে? না ডি উপকক্ষের আন্ডারে। এবার দেখো এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেগুলো নেগেটিভ ভ্যালু ধরে আমরা কি বলতে চাই, যে কক্ষগুলো অ্যাকচুয়ালি চুম্বক যে ক্ষেত্র রয়েছে তার বিপরীত দিকে মুখ করে রয়েছে, এবং প্লাস ভ্যালুগুলো দেখে আমরা বলতে পারি যে কক্ষগুলো রয়েছে সেগুলো চুম্বক ক্ষেত্রের দিকে মুখ করে রয়েছে। এবার আমরা ধরো দেখো ভালো করে দেখলে আমরা যদি পুরো এখনো পর্যন্ত আমরা যে 3টে কোয়ান্টাম নাম্বার পেলাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল এবং হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেগুলোকে যদি দেখো আরেকবার যদি আমরা দেখি, প্রথম থেকে যদি দেখো এন যদি একটা কক্ষ হয়, এন কক্ষের ক্ষেত্রে আমরা স্মল এন এর ভ্যালু জানি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4। সেইটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বিজ্ঞানী সামারফিল্ডের মত অনুযায়ী কিন্তু এই কক্ষগুলো কিন্তু আরও কী করছে না, 4টে উপকক্ষে বিভাজিত হচ্ছে। সেটা হচ্ছে কি কি, L = 0, L = 1, L = 2 এবং L = 3 ভ্যালুর জন্য 4টে উপকক্ষ পাচ্ছি, 4s, 4p, 4d এবং 4m। এবং বিজ্ঞানী জিম্যান কি বললেন না, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে এই প্রত্যেকটা উপকক্ষ কিন্তু আবার কতগুলো কক্ষকে বিয়োজিত হয়ে যাচ্ছে। দেখো 4s এর ক্ষেত্রে আমরা যেহেতু m এর ভ্যালু 0 পেয়েছি, তাই একটাই কিন্তু আমরা s কক্ষক পাচ্ছি। আবার 4p দেখো 3টে পাচ্ছি, 4d 5টা পাবো এবং 4f কিন্তু এইভাবে আমরা 7টা কক্ষক বা অরবিটাল কিন্তু আমরা এখানে পেতে পারি। পড়ব চতুর্থ কোয়ান্টাম সংখ্যা, বা এটা হচ্ছে আমরা বলছি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। আমরা যেমন জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যখন তার চারদিকে ঘোরে, তেমনই পৃথিবী কিন্তু নিজ অক্ষের চারদিকেও ঘুরে।
তেমন করেও ইলেকট্রনগুলো যখন বিভিন্ন বৃত্তাকার উপবৃত্তাকার বা কক্ষকে যখন ঘুরছে, ইলেকট্রনগুলো কিন্তু অ্যাকচুয়ালি নিজ অক্ষকে কেন্দ্র করেও কিন্তু ঘুরতে থাকে। এবার নিজ অক্ষকে কেন্দ্র করে যখন ঘোরে তখন দু রকমের ঘোরা হতে পারে, একটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। তাহলে এই বিপরীতমুখী ঘূর্ণনের জন্য একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে ঘুরছে, সেই ঘূর্ণনের জন্য কি হচ্ছে না, সেই ঘূর্ণনকে কিন্তু আমরা সিগনিফাই করছি কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে, যেটাকে আমরা বলতে পারি কিন্তু স্মল এস দিয়ে ডিনোট করি। তাহলে এই যে ইলেকট্রনগুলো নিজ অক্ষের চারদিকে ঘুরছে, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজটাকে আমরা এসের ভ্যালু হচ্ছে দু রকম হতে পারে, একটা প্লাস হাফ, যেখানে হচ্ছে ইলেকট্রনটা কিন্তু ক্লকওয়াইজ নিজের অক্ষের দিকে ঘুরছে। আরেকটা ঘূর্ণন কোয়ান্টামের মান হতে পারে মাইনাস হাফ, যেখানে কি করছে ইলেকট্রন কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এবং এই কক্ষপথে যখন ঘোরে, যেমন কক্ষপথে ঘোরার সময় যে কৌণিক ভরবেগ হয়, যেমন আমরা অলরেডি বলেছি এটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলেছি, সেই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ছাড়াও ইলেকট্রনগুলো যখন নিজ অক্ষের চারদিকে ঘুরছে তার ফলেও কিন্তু একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা পাবো বা একটা কৌণিক ভরবেগ পাবো। সেই কৌণিক ভরবেগকে যদি আমরা ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করি, সেটার ভ্যালু হবে রুট স্মল এস ইন্টু এস প্লাস 1 এইচ বাই 2 পাই। এই কৌণিক ভরবেগটা কেন তৈরি হচ্ছে না? ইলেকট্রনের নিজ অক্ষের চারদিকে কিন্তু ঘূর্ণনের কারণে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দু প্রকার হতে পারে, হয় প্লাস হাফ হবে, নয় মাইনাস হাফ। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরার জন্য, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য। এবার যেটা ধর প্লাস হাফ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাযুক্ত যদি কোনো ইলেকট্রন থাকে, তাহলে তার যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে বা ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ হবে, অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো যখন নিজ অক্ষের চারদিকে ঘুরতে থাকে তখন কিন্তু আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে। এবং যখন এস ইকুয়াল টু হাফ হচ্ছে যে ইলেকট্রনের ক্ষেত্রে, তার ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ থাকবে, এসের ক্ষেত্রে মাইনাস হাফের ক্ষেত্রে, এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে অভিমুখ কিন্তু বিপরীত দিকে থাকবে। এই বিপরীত দিকে থাকার জন্য কি হবে না, কিন্তু এদের মধ্যে কিন্তু একটা বিকর্ষণটা কম হবে, একটা আকর্ষণ বল কাজ করবে, যার ফলে আমরা দেখব কিন্তু কোনো একটা কক্ষকে, ধরা যাক এটা এস কক্ষ, তাহলে এস কক্ষ কিন্তু এই জন্য আমরা দেখতে পারবো কিন্তু জোরভাবে এরা ইলেকট্রন গঠন করবে। একটা হচ্ছে ঘড়ির কাঁটা দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীত। আবার দেখো আমরা দেখছি পি কক্ষ রয়েছে, পি কক্ষ কটা রয়েছে আমরা জানি, পি এক্স, পি ওয়াই, পি জেড, তিনটে রয়েছে। তাহলে এখানেও কিন্তু যখন ইলেকট্রনগুলো হচ্ছে কিন্তু ঘড়ির কাঁটার একটা দিকে থাকে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে থাকতে পারে, অর্থাৎ বলতে পারি কিন্তু একই কক্ষকে থেকে কিন্তু এরা জোর গঠন করছে।